নমস্কার, কেমন আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে মনটা খুব খারাপ। বাড়ি ফিরে যাচ্ছি, বাবা মা দুজনেই অসুস্থ। কেমন একটা অসহায় বোধ লাগছে, কিন্তু কিছুই করার নেই, নিজের সংসারেও তো ফিরতে হবে। 11 নম্বর রেলগেটে এদিকে জ্যাম হয়ে রয়েছে, তাই জন্য অনেকটা হেঁটেই আজকে ধরতে হলো একটা অটো। অটো ধরে আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে L237-এ করে চলে যাবো হাওড়াতে। এদিকে বাস স্ট্যান্ডে এসে দেখি বাসের মধ্যে থেকে একদম বাস একটু নড়ছে না। আমার 1:10-এর ট্রেন, জানি না টাইম মতো পৌঁছাতে পারবো না। আমার ভীষণ পরিমাণ আজকে টেনশান হচ্ছিল। দেখা যাক কি করা যায়। অবশেষে বাসটা ছাড়লো, এখন সময় মতো পৌঁছাতে পারলেই হয়। এরপরে দেখা হবে হাওড়া স্টেশনে। বাজে 12:33, পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আজকে L238 প্রায় 2 ঘন্টার ওপর টাইম নিয়েছে, কারণ সারা রাস্তা যে জ্যাম ছিল। দেখি এখন হাজব্যান্ড আর শ্বশুরমশাই কোথায়। এদিকে ট্রেনও দিয়ে দিয়েছে রাইট টাইমে, মোটামুটি 15 মিনিট আগেই ট্রেন দিয়ে দিয়েছে। 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আমরা যাবো শক্তিপুঞ্জ করে ধানবাদ। তো আমি ম্যাক্সিমাম টাইমে মানে ট্রেনটা করেই যাই। আমরা যেহেতু IRCTC থেকে টিকিট কেটেছিলাম, তো আমাদের এক একজনের পড়েছিল 905 টাকা। এটা হচ্ছে কিন্তু থার্ড এসির ভাড়া। আর IRCTCর চার্জ আলাদা। এটা হচ্ছে B1 কূপ। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 49, 50 আর 51। তো আমি তো সবসময় জানলার ধারে বসবো, এটা আর আমার হাজব্যান্ড এই নিয়ে আমাকে সবসময় খ্যাপায় যে তোমাকে জানলার ধার দেওয়া হবে না, এবার তুমি পাওনি। তো যাই হোক, না দেওয়া হলেও আমি জোর জবরদস্তি করে ওখানে বসি, কারণ ওরা তো সবাই ঘুমাবে আর আমি তো বসে বসে একটু তাও বাইরের দৃশ্য দেখবো। সেইখানে জানলাটাও যদি না পাই তাহলে তো বোরিং লাগবেই। সমস্ত যাত্রীরাই মোটামুটি উঠেছে, আর এই ট্রেনটা ভালোই ভিড় হয়, কারণ এখানে বেশিরভাগ থাকে ডেলি প্যাসেঞ্জার। সবাই এখান থেকে বড়বাজার থেকে ফুল টুল নিয়ে যায়। আর এটা যেহেতু এসি কোচ, সেহেতু এখানে কিন্তু বালিশ দেয় আর দুটো করে চাদর দেয়। একটা হচ্ছে সিটে পাতার জন্য, একটা গায়ে দেওয়ার জন্য। আমরা সবাই বসে রয়েছে, আর হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত এগুলোকে ফটো তুলছিল। আর এখানে হচ্ছে আপনার চার্জিং পয়েন্ট আছে, আর রয়েছে মানে সাফিসিয়েন্ট চার্জিং পয়েন্ট, সবারই একটা করে চার্জিং পয়েন্ট আছে। আর একটা হচ্ছে রিডিং লাইট, যদি মানে আপনার মনে হয় যে আপনি কিছু পড়বেন, তো আপনার নিজস্ব পার্সোনাল রিডিং লাইটটা জ্বালিয়ে পড়তে পারেন। এইটা হচ্ছে ঢোকার মানে এন্ট্রিটা। আর আমি আর হাজব্যান্ড বসে বসে এখানে দুজনে একটু ফটোশ্যুট করে নিলাম, ফটো তুলছিলাম। হুম, যেখানে যাই ফটোটা একটু তুলতেই হয়। আর যেহেতু জানলাটা পুরো কাছে, সেই জন্য দিয়ে দিয়েছে একটা করে পর্দা। এই সময় উঠলো লেমন ট্রি, তাই তিনজনে মিলে নিয়ে নিলাম একটা করে লেমন ট্রি। 10 টাকা করে নিয়েছিল, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। এদিকে ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আর যত এগোচ্ছে আমার মনটাও তত খারাপ লাগছে। মা বাবার থেকে কত দূরে চলে যাচ্ছি, আসতে গেলে 5 ঘন্টা টাইম লাগবে। যাই হোক, খিদে পেয়েছে বলে এদিকে হাজব্যান্ড কিনে রেখেছিল একটা চিকেন স্যান্ডউইচ আর একটা হচ্ছে হটডগ। তো আমার প্রচণ্ডই খিদে পেয়েছিল, কারণ বাড়ির থেকে আমি আসার সময় শুধুমাত্র ছাতু খেয়েই এসেছি। হটডগ চিকেন স্যান্ডউইচটা খেয়ে নিলাম, কিন্তু বেশ ভালোই ছিল সেকেন্ড স্যান্ডউইচটা। আমি এদিকে হেলান দিয়ে বসে বসে সব কিছু দেখছিলাম, বাইরের দৃশ্য। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে। হাওড়া থেকে ধানবাদ যেতে সময় লাগে হলো 257 কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করতে হবে। তো এখান থেকে হাওড়া ছাড়ার পরে প্রথম মানে হল্ট হচ্ছে বর্ধমান। বর্ধমানে এখানে মোটামুটি আপনার দাঁড়ায় হচ্ছে প্রায় 5 মিনিট মতো। আর সবাই উপরে শুয়ে পড়েছিল, আমিও বসেছিলাম বলে একটা চিপস কিনে নিলাম। মোটামুটি মানকরের কাছাকাছি পৌঁছে গেছে। আর তখন ছিল 110 কিলোমিটার/আওয়ার। কথা বলতে বলতে দেখুন কতটা দূর এসে পৌঁছে গেলাম, রানীগঞ্জে পৌঁছে গেছি। আর এইসব এই দিকটা আসলে পরেই দেখবেন একটা স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর তার মধ্যে ভর্তি কয়লা। কারণ আপনারা তো জানেন যে এইসব যে অঞ্চলগুলো কয়লার জন্য পুরো বিখ্যাত। আসানসোল, রানীগঞ্জ, ঝরিয়া, ধানবাদ কয়লার জন্য পুরো বিখ্যাত। তো রানীগঞ্জে মানে 2 মিনিট হল্ট দেয়। 2 মিনিট হয়ে গেছে, ট্রেনটাও ছেড়ে দিয়েছে। এখন আমরা এরপরের স্টেশনটা হচ্ছে আসানসোল। অনেক তাড়াতাড়ি যেন পৌঁছে যাচ্ছি মনে হচ্ছে। তো দেখতে দেখতে কথা বলতে বলতেই আমরা মোটামুটি আসানসোল স্টেশনে এসেও পৌঁছে গেলাম। আসানসোল স্টেশনে হচ্ছে হল্টিং টাইম হচ্ছে 5 মিনিট, যেহেতু একটা জংশন, তা 5 মিনিট মোটামুটি দাঁড়ায়। যাই হোক, ট্রেন এগিয়ে গেল, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমরাও বসে 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 রয়েছি। দেখতে দেখতে বরাকর স্টেশনও পেরিয়ে গেল। বরাকর হলো মানে ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন। এরপরেই হচ্ছে ধানবাদ। আর এই দুটো যে মানে স্টেট, এই দুটো স্টেটের সীমানায় রয়েছে হচ্ছে বরাকর নদী। তো দেখুন পড়ন্ত সূর্যের আলো বরাকর নদীর পর পড়ে মানে নদীটার একটা অন্য রূপ নিয়েছে।
খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে। আর আমি যতবারই এখান দিয়ে সে সকালে হোক বিকালে হোক যাতায়াত করি না কেন, আমার এই জায়গাটা দেখতে যেন খুবই সুন্দর লাগে। একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাচ্ছি, একটা সীমানাও পার হচ্ছি, কিন্তু সেই সীমানাটা হচ্ছে একটা নদী। এখানে না ভিসা লাগে, না পাসপোর্ট লাগে, কি না কিছুই লাগে, কত সহজেই যাতায়াত করা যায় বলুন। যাই হোক, খুবই ভালো লাগছে। আর এরপরে আমরা যেখানে পৌঁছাবো সেটা হচ্ছে মানে এই নদীটা পার হলেই যে সীমানাটা রয়েছে, ওপারটা হচ্ছে নদীর, এপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওপারটা হলো হচ্ছে ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডের প্রথম স্টেশন যেটা সেটা হচ্ছে কুমারডুবি। কুমারডুবির পরে কিন্তু আর মানে ট্রেন দাঁড়াবে না, একদম সোজা গিয়ে ধানবাদে দাঁড়াবে। এটা হচ্ছে কুমারডুবি স্টেশন। এখানে হল্টিং টাইম হচ্ছে 1 মিনিট। তো মোটামুটি খুব একটা বড় স্টেশন না, ছোট স্টেশন। তো এরপরেই আমরা সোজা গিয়ে দাঁড়াবো ধানবাদ। ধানবাদে পৌঁছে গেল গাড়ি মানে ঠিক 5:30তেই পৌঁছেছে, 5:33 টাইম। যাই হোক, এটা 7 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। আর আমরা এই পাশের দিকে চলে এসেছি, কারণ নাহলে আমাদের ওভারব্রিজ ক্রস করে 1 নম্বরের দিকে যেতে হতো। তো এখান থেকেই আমরা মানে টোটো বা অটো ধরে বাড়ি যাব। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, চলুন আমরা দেখি কোন টোটো পাই। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।